নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত যেসব সেট দিয়েছি, যেসব মডেল পেপার দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও। যে আপকামিং, বিশেষ করে আমি রেলের উপর দিচ্ছি ঠিকই, যে আরপিএফ থাম্বনেলে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আরপিএফ বা এলপি টেকনিশিয়ান বা রেলের জন্য যে পার্ট এটা দিচ্ছি, এটা ঠিকই, কিন্তু এগুলো কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষা আছে, বিভিন্ন যেসব পরীক্ষা, সিএইচএসএল বলো, এমটিএস বলো, আরও যেসব পরীক্ষা আছে, সব পরীক্ষার জন্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আর একটা জিনিস বলে দিই, আমি ডেসক্রিপশান লিঙ্কে কিন্তু আজকে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমাদের যে কি বলে ওটাকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ওকে, চলো। তো আজকে দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? তোমরা জানো যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা, উভয় তালিকা, মানে যেটা যৌথ তালিকা সেরকম তালিকা আছে। তো অর্থনৈতিক পরিকল্পনা এটা কিন্তু তোমার অপশান সি, অর্থাৎ রাজ্য তালিকার কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। আর যেমন শিক্ষা হচ্ছে কিন্তু এটা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, শিবকিলা পাস কোন উপত্যকা অবস্থিত? যে কোনো একটা গিরিপথ বা পাস, এগুলো কিন্তু একটা দেয়। চন্ড উপত্যকা, হুঞ্জা উপত্যকা, নুব্রা উপত্যকা নাকি সতলুজ উপত্যকা? তো রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ সতলুজ উপত্যকা কিন্তু শিবকিলা পাস কিন্তু এই উপত্যকায় কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, কত সালে ক্রেতা সুরক্ষা আইন চালু হয়? 1986, 1987 নাকি 1985 নাকি 1988? তো রাইট অ্যান্সার কী হবে? ক্রেতা সুরক্ষা আইন এটা চালু হয় কিন্তু 1986-এ চালু হয়। কিন্তু যদি বলা হয় ক্রেতা সুরক্ষা আইন কার্যকর হয় কবে? কার্যকর হয় কিন্তু ঠিক তার পরের বছর, অর্থাৎ 1987-এ। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন হতেই পারে যে ক্রেতা সুরক্ষা দিবস আমরা কোন দিনটি পালন করি? তো মনে রেখো যে 15ই মার্চ, তাই না? 15 মার্চ কিন্তু ক্রেতা সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন? মগধ, গান্ধার, শিশুনাগ নাকি গুপ্ত বংশ? দেখো, যদি এখানে হর্ষঙ্ক বংশ দিত অপশানে, তাহলে রাইট অ্যান্সার হর্ষঙ্ক হতো, কেননা মগধেরই একটা বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ, তার শাসক ছিলেন বিম্বিসার। তো রাইট অ্যান্সার এখানে যেহেতু হর্ষঙ্ক দেওয়া নেই, মগধ দেওয়া আছে, তো রাইট অ্যান্সার হবে মগধ। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে, যখন জিঙ্ক সালফেট দ্রবণে কপার ধাতু নিমজ্জিত হয়। দেখো, জিঙ্ক সালফেট দ্রবণে কপার ধাতু মানে বলেছে ZnSO4, এটা বলে জিঙ্ক সালফেট। এই দ্রবণে যদি কপার ধাতু দাও তাহলে কি ঘটে? তাহলে অ্যাকচুয়ালি কোনো বিক্রিয়াই ঘটে না। কেন ঘটে না? তোমাদের একটা কথা বলি, যে তোমরা জানো তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে একটা শ্রেণী আছে। সেই শ্রেণীটা তোমার দেখো, প্রথমে থাকে লিথিয়াম, তারপরে তোমার থাকে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, লিথিয়াম, পটাশিয়ামের পরে সোডিয়াম থাকে। ওকে, সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে থাকে অ্যালুমিনিয়াম, জিঙ্ক। এই কটা আপাতত জানলে, মানে আরও কিছু জানার দরকার আছে। আচ্ছা, পরপর বলি। জিঙ্কের পরে থাকে হচ্ছে তোমার আয়রন, তাই না? আয়রন, তারপরে লেড, তারপরে হাইড্রোজেন, তারপর হচ্ছে সিলভার এজি, আর হচ্ছে AU, কপার, সিলভার, AU। অর্থাৎ দেখো, এই শ্রেণীটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, যে করেই হোক। এই শ্রেণীটা যে মুখস্থ রাখতে পারে সে এইখান থেকে একটা কোশ্চেন পারবে, তো পারবে এই গ্যারান্টি। প্রথমে লিথিয়াম, তারপর পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, এটা হচ্ছে হাইড্রোজেন, কপার, সিলভার, এজি মানে সিলভার, আর AU মানে হচ্ছে গোল্ড। এবার প্রশ্ন কি আসে এখান থেকে, কি প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে সবথেকে তীব্র বিজারকধর্মী মৌল সেটা কোনটি? তো মনে রাখো, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর সবথেকে উপরে যে আছে সে হচ্ছে তীব্র বিজারক হয়। ওকে, অর্থাৎ নিচে জারিত হয়। বিজারক দ্রব্য কী হয়? নিচে জারিত হয়। তোমাদের জারণ বিজারণ নিয়ে একদিন ডিটেলসে আমি খুব তাড়াতাড়ি তোমাদের বলেছি, খুব তাড়াতাড়ি আমি ভিডিও আনবো, যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও। তো সেইগুলো লাইভই হবে। লাইভ মানে কি, যাকে বলা হয় অর্ধ লাইভ, মানে দ্যাট মিনস তোমরা হয়তো থাকবে না, আমি পরে ভিডিওগুলো আপলোড করে দেবো, এই হচ্ছে লাইভ। না, আমাকে তোমরা দেখতে পারবে, জানি না কেমন হবে, যাই হোক দেখা যাক। তো এবার যে যত উপরে থাকবে মনে রাখবে, ধরো সাপোজ আমি জিঙ্কের সাথে জিঙ্ক সালফেটের মধ্যে, এবার বিষয়টা বোঝার চেষ্টা করো, একবার বুঝলে সব বুঝে যাবে। जिंक सालफेटर मध्य कী दिएছি कपार दिएছি क्लियर जिंक सालफेटर मध्य कपार दिएছি তাহলে
আমাকে বলেছে যে নিমজ্জিত করলে তাহলে কি ঘটবে, জল তৈরি হয় নাকি জিঙ্ক অক্সাইড তৈরি হবে নাকি কপার সালফেট তৈরি হবে। এবার আর একটা রিয়াকশান আমি তোমাদের লিখে দেখাই, আর একটা রিয়াকশান আমি লিখলাম এখানে CuSO4 প্লাস Zn থেকে ZnSO4 প্লাস Cu, আমি দুটো রিয়াকশান লিখলাম। এইখানে হচ্ছে ZnSO4 প্লাস Cu মানে ZnSO4 এর সঙ্গে Cu দিয়েছো, আর এখানে CuSO4 এর সঙ্গে Zn দিয়েছো। এবার এর যে অ্যান্সারটা, সেই অ্যান্সার হচ্ছে কোনো প্রতিক্রিয়া ঘটে না। কেন ঘটে না আমি বলি, দেখো Zn কোথায় আছে, Zn আছে এইখানে, আর Cu কোথায় আছে, Cu আছে এইখানে। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যাকে প্রতিস্থাপিত করবে, মানে যে প্রতিস্থাপিত করবে তাকে উপরে থাকতে হবে। কি বললাম, যে অন্যকে প্রতিস্থাপিত করবে, মানে অন্য কোনো যৌগ থেকে। এইখানে কপার কাজ কি, কপারের কাজ হচ্ছে ZnSO4 থেকে Znকে বাইরে বের করে দেওয়া। তাহলে যদি কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Zn এর উপরে থাকে তবেই সেটা করতে পারবে। কিন্তু যেহেতু দেখা গেছে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Zn উপরে আছে, কপার নিচে আছে, কেননা এই বরাবর যাচ্ছি আমরা, এই বরাবর যাচ্ছি, তাই কি না। আগে লিথিয়াম সবার উপরে আর সবার নিচে আছে কি তোমার হচ্ছে Au মানে গোল্ড। তাই যে উপরে থাকবে সে অন্যকে প্রতিস্থাপিত করতে পারে, কিন্তু যে নিচে থাকবে সে অন্যকে প্রতিস্থাপিত করতে পারে না। তো এই রিয়াকশানটা হবে যেটা হচ্ছে CuSO4 প্লাস Zn। যদি CuSO4 প্লাস Zn দিত তাহলে রিয়াকশানটা হতো, কিন্তু যেহেতু ZnSO4 প্লাস Cu দিয়েছে তাই রিয়াকশানটা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু টাইম লাগলেও জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নাবার্ড এর প্রাথমিক ভূমিকা কী। প্রথমেই চলে আসে নাবার্ড। এটা কোন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়, তোমরা জানো শিবরমন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়। তোমার কততম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই নাবার্ড শিবরমন কমিটির সুপারিশে তৈরি হয় কিন্তু, প্রথম কথা। এবার বলছে এর ভূমিকা কী, বলছে রাজ্য সমবায় ব্যাঙ্কগুলিকে ধাপে ধাপে ঋণ প্রদান করা, নাকি পুঁজিদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে রাজ্য সরকারগুলিকে সহায়তা দান, নাকি পুনর্বার অর্থদানের সংস্থা হিসেবে কাজ করা, নাকি কৃষি ও গ্রামীণ উন্নয়নে অর্থ সাহায্য করা। তো রাইট অ্যান্সার, নাবার্ডের কাজই হচ্ছে এই কৃষি এবং বা গ্রামীণ যে উন্নয়ন তাকে সাহায্য করাই মূল লক্ষ্য ছিল এই নাবার্ডের। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পের সৃষ্টি, রাজা রবি বর্মা, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ দময়ন্তী শীর্ষক চিত্রটি কিন্তু রাজা রবি বর্মার কিন্তু বিখ্যাত একটা মানে সৃষ্টি, বিখ্যাত শিল্পের সৃষ্টি রাজা রবি বর্মা। আচ্ছা, এইখানে যদি বলি, দেখো একটা কোশ্চেন আসে যে খুব ইম্পর্টেন্ট, তোমার দ্য লাস্ট সুপার চিত্রটি, দ্য লাস্ট সুপার এই চিত্রটি কে এঁকেছিলেন। তো এটা মনে রাখবে, এটা কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। আচ্ছা, যদি বলি নন্দলাল বসু, ওকে, নন্দলাল বসু তিনি কিন্তু মনে রাখবে, এখানে নন্দলাল বসু যখন আছে এটা বলে দিই, তিনি শান্তিনিকেতনের কলা বিভাগের কিন্তু অধ্যক্ষ ছিলেন। এটাও কিন্তু SSC MTS এসেছিল, ঠিক আছে। নন্দলাল বসু সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিনি শান্তিনিকেতনের কলা বিভাগের কিন্তু অধ্যক্ষ ছিলেন, ওকে। আর রাজা রবি বর্মা এখানে দিতে পারে যে তিনি তো দময়ন্তী শীর্ষক চিত্রটি অঙ্কন করেছেন, কিন্তু রাজা রবি বর্মা কোথাকার লোক ছিলেন। তো রাজা রবি বর্মা কিন্তু এই কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন উনি, রাজা রবি বর্মা, ওকে। চলো নেক্সট কোশ্চেন, নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়, বাহরিন, সুইডেন, জাপান, নরওয়ে। তো রাইট অ্যান্সার কী হবে, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়, নিশীথ সূর্যের দেশ কিন্তু নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, নরওয়ে। দেখো জাপানকে কি বলা হয়, জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আর বাহরিন যদি বলি, বাহরিন কি, বাহরিন হচ্ছে বাহরিন একটা কিসের দেশ, বাহরিনকে কী বলা হয়, বাহরিনকে বলা হয় মুক্তার দ্বীপ, ক্লিয়ার। তো মুক্তার দ্বীপ বাহরিন। আর ডেনমার্ক যদি বলি, দেখো ডেনমার্কটা মনে রাখো বাতাসের দেশ, বাতাসের দেশ হচ্ছে ডেনমার্ক, ওকে। চলো নেক্সট কোশ্চেন, বলছে দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়, আমলা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি মুখ্যমন্ত্রী। তো রাইট অ্যান্সার, আমলাদের কিন্তু দেশের স্টিল ফ্রেম বলা হয়। ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল, অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন। দেখো এইটা মনে রাখার জন্য আমি এর আগেও কিন্তু বলেছি, তো এখনও বলছি, একটা ছন্দ একটু মনে রাখবে, তাহলে তোমার চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যেসব জায়গা এবং ওই সময়কার যে রাজা ছিলেন, তো সেটা দুটোই মনে রাখতে পারবে, কিন্তু সভাপতিটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, ওকে। তো সেটাও টেকনিক্যালি মনে রাখা যায়, কিন্তু দরকার নেই, সব কিছু একবারে টেকনিক্যালি করতে গেলে গুলিয়ে যাবে ব্যাপারগুলো। তো
তো জাস্ট এইটুকু একটা ছন্দ মনে রাখবে, আমি লিখছি না, শুধু বলছি, তোমরা নোট ডাউন করে নাও। বলছে অজাত রাজার, এটা কেউ কিছু ভাববে না কিন্তু, এটা জাস্ট ছন্দ মনে রাখার জন্য। অজাত রাজার কালাশালী শোকে পাটালি খায়। দেখো একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। অজাত রাজার কালাশালী শোকে পাটালি খায়। একটু আসছি বিষয়টা, দেখো অজাত রাজা তার মানে কি অজাত শত্রু, ক্লিয়ার। আর রাজা মানে অজাত মানে অজাতশত্রু, আর রাজা বলতে রাজগৃহ। তাহলে পাটলি মানে প্রথম যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? রাজগৃহ। এবং তার সময়ে যে রাজা সেটাকে করেছিলেন, কি বলবো, সেই সম্মেলনটা পরিচালিত করেছিলেন, সেই রাজার নাম কি ছিল? অজাতশত্রু। ক্লিয়ার হয়ে গেল প্রথম বৌদ্ধ সম্মেলন। আচ্ছা, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আমি বলছি কালাশালী। তো শালী মানে কি? বৈশালী। তো বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর কালা মানে কালাশোক। তো কালাশোকের সময়ে দ্বিতীয় সম্মেলন হয়েছিল কোথায়? বৈশালীতে। আচ্ছা, এই হচ্ছে কালাশালী শোকে পাটালি খায়। তো শোকে, এই শোকে মানে কে আসবে? অশোক, সম্রাট অশোক। অশোকের সময় যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা কোথায়? পাটলিপুত্র। তাহলে শোকে পাটালি একসাথে হবে। শোকে পাটালি মানে অশোকের সময় পাটলিপুত্র হয়েছিল। আর খায় মানে হচ্ছে খাইবার পাখতুন, যেটা কাশ্মীরে আছে। তো এইটা শুধু মনে রাখতে হবে, কাশ্মীরে সময় তখন তোমার কে ছিল? তখন ছিল কনিষ্ক। ক্লিয়ার? কাশ্মীরের সময় ছিল কনিষ্ক। আর যে সভাপতি ছিল সেগুলো একটু মনে রাখতে হবে, কখন বসুমিত্র ছিল, মহাকাশ্যপ ছিল, হ্যাঁ, তারপরে আরও যা যা ছিল সেগুলো কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? তো এই ছন্দটা দিয়ে কিন্তু তোমরা এই যে বৌদ্ধ সঙ্গীত থেকে যদি যা কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু ঠিক করে ফেলতে পারবে। ওকে, তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? তো কনিষ্কের সময় কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কোথায় হয়েছিল? সেটা কিন্তু কাশ্মীরের খাইবার পাখতুন জেলায়। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলে? ইকোলজিক্যাল নিচ, বায়োস্ফিয়ার, বায়োম নাকি বায়োমাস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ বায়োম বলা হয়। তাহলে বায়োম কি? একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয়? বায়োম। নেক্সট কোশ্চেন, গাঙ্গেয় সমভূমিতে পাওয়া নতুন পলিগঠিত সমভূমি কি নামে পরিচিত? ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একটা জিওগ্রাফির কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। ভাবর নাকি ভাঙ্গার নাকি খাদার নাকি তরাই? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, একে বলা হয় খাদার। যদি বলা হয় নতুন পলিগঠিত সমভূমি তখন তার নাম হচ্ছে খাদার। আর যদি বলা হয় পুরনো পলিগঠিত সমভূমি তখন তার নাম হবে ভাঙর। ক্লিয়ার? দেখো ভাঙর পুরনো হলেই তো তত তাড়াতাড়ি ভেঙে যাবে না, তো পুরনো পলিগঠিত সমভূমিকে বলা হয় ভাঙর, আর নতুন পলিগঠিত সমভূমিকে বলা হয় খাদার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, ভারতের কলকাতায় প্রথম মেট্রো ব্যবস্থা চালু হয় কত সালে? 1984 নাকি 1987, 1986 নাকি 1980? তো রাইট অ্যান্সার 1984, অর্থাৎ 1984 সালে কিন্তু ভারতে প্রথম মেট্রো ব্যবস্থা চালু হয়। এইখানে আর একটা জিনিস বলি, যে বলে রাখি, জিনিসগুলো জেনে রাখো, যে প্রথম মেট্রো ব্যবস্থা সে তো বললাম 1984 চালু হয় কলকাতায়। এর সাথে মনে রাখো ভারতীয় প্রথমবার একটি ওভারে 6টি বলে 6টি ছক্কা মেরেছিল কে জানো তো? সেটা হচ্ছে রবি শাস্ত্রী। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিলো, এইগুলো এসেছিলো বলেই আমার মাথায় জাগছে, আর তোমাদের বলে দিচ্ছি এগুলো, যে প্রথমবার ভারতীয় রবি শাস্ত্রী, তিনি প্রথমবার যিনি ভারতীয়, তিনি 6 বলে 6টা ছক্কা মেরেছিলেন। ক্লিয়ার? আরেকটা কোশ্চেনও দেয়, যেটা হচ্ছে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটার নাম কি? প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি, তার নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত। রেলের তো ভীষণই গুরুত্বপূর্ণ, এয়ারক্রাফট থেকে বা তোমার এই যে তোমার কি বলে মিসাইল, বিভিন্ন মিসাইল, অগ্নি, পৃথ্বী, ত্রিশূল, এইসব মিসাইল থেকে কিন্তু একটা কোশ্চেন দেয়। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু সবসময় কিন্তু তোমরা রেডি রাখবে, আমি বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে কিন্তু করিয়ে যাব। কর্ম নিশ্চয়তা প্রকল্প এটি কী উদ্দেশ্যে করা হয়েছিল? গ্রামীণ বেকারদের কর্মপ্রদান নাকি শহরের বেকারদের কর্মপ্রদান, এটা প্রদান হবে, প্রদান, নাকি গ্রামে কমপক্ষে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান, নাকি শহরে গরিবদের ক্ষুদ্র প্রকল্পে সাহায্য? তো রাইট অ্যান্সার কী হবে? এই যে কর্ম নিশ্চয়তা প্রকল্প, যেটা নিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ করে বহুত রাজনীতি হচ্ছে, সেটা হচ্ছে গ্রামে বছরে কমপক্ষে এই যে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান, এইটা কিন্তু এই কর্ম নিশ্চয়তা প্রকল্পে কিন্তু চালু হয়েছিল।
ক্লিয়ার। আর গ্রামীণ বেকারদের যে কর্মপ্রদান সেটা হচ্ছে জওহর রোজগার যোজনা, যেটা 1989, দেখো সালও কিন্তু জিজ্ঞেস করে। হ্যাঁ, গত বছর মানে গত যে রেলের পরীক্ষাগুলো হয়ে গেল, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এলপি টেকনিশিয়ান, সেখানে কিন্তু এই জিকের মধ্যে সালও জিজ্ঞেস করেছিল যে জওহর যে প্রকল্পটা, জওহর রোজগার যোজনা বা নেহেরু রোজগার যোজনা, এই প্রকল্পগুলো কোন সালে হয়েছিল, তো সালগুলো কিন্তু মনে রেখো। ওকে, তাহলে কর্মনিশ্চয়তা প্রকল্প কি? 100 দিনের কাজের যে সুযোগ সুবিধা সেটা। নিম্নলিখিত কোন মৌলের বহির্কক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ রয়েছে? দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে তার টেকনিকটা কি, দেখো প্রথমেই বলেছে 3টি কক্ষপথ, বলেছে না 3টি কক্ষপথ, তাহলে তোমরা জানো কক্ষপথগুলো কি কি। প্রথম কক্ষপথ কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এন, আরও আছে, কিন্তু তোমরা এই 4টে মনে রাখলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, অন্তত এই পরীক্ষার জন্য, পরীক্ষা পারপাস। ওকে, তাহলে কে কক্ষের জন্য এন এর মান কত হয়? এটাও আমি বলেছিলাম এর আগে, n = 1 হয়। n = যদি 1 হয়, এনটা কি? এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ওকে, ডিটেলসে আমি নিয়ে আসছি এইসব জিনিস নিয়ে আমি ডিটেলস ভিডিও আনছি, কোনো চাপ নেই। ভিডিওগুলো চেষ্টা করবো কম টাইমের মধ্যে, বেশি বড় করব না, কম টাইমের মধ্যে তোমার কী করে পরীক্ষা পারপাস সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়ে যায় সেদিকেও আমি লক্ষ্য রাখবো। আচ্ছা, n এর মান 2 হলে কি হয়, এগুলো জানাটা দরকার। কেন বলছি একটু পরে আমি বলছি, কেন তোমার এটা জানানো দরকার যে n এর মান 2 হলে এল কক্ষ, n এর মান যদি 3 হয় তাহলে কি হয়, n এর মান 3 হলে হয় তোমার হচ্ছে এম কক্ষ, ক্লিয়ার। আর n এর মান যদি 4 হয় তাহলে হয় এন কক্ষ। এই আশা করি এতদূর পর্যন্ত বুঝেছো। এবার কেন বলছি যে এটা n এর মান কতর মান হলে এন কক্ষ হয়, এম কক্ষ হয়, এটা জানা জরুরি এই কারণে, তোমাকে বললো, ধরো এরকম কোশ্চেন বললো যে এম কক্ষপথে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে। একটা কোশ্চেন দিলাম যে এম কক্ষপথে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এম কক্ষপথ মানে কি? এম কক্ষপথ মানেই হচ্ছে n = কত? n = 3। আর সর্বোচ্চ ইলেকট্রন বার করতে হয় কী ফর্মুলা দিয়ে? সর্বোচ্চ ইলেকট্রন বার করতে হয় 2n² ফর্মুলা দিয়ে। তাহলে 2 × n এর মান 3, এম কক্ষ, তার মানে কি 3², তাহলে 3² মানে কত? 9 2 18। তাহলে বুঝতে পারলে আমি যখন যেটা বলি না তার পিছনে কিছু না কিছু কারণ আছে, আমি অকারণে কোনো কিছু বলি না, কেননা ভিডিও বড় করার কোনো উদ্দেশ্য আমার নেই। যাই হোক, তো 2n² অর্থাৎ 18টি। তাহলে এম কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? এম কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো আমাকে বলেছে যে 8টি ইলেকট্রন, বলছে কোন মৌলের, নিম্নলিখিত কোন মৌলের বহির্কক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ। তাহলে বহির্কক্ষে 8টি ইলেকট্রন, তাহলে 3টি কক্ষপথ, এটা একটা কক্ষপথ, জাস্ট 1 মিনিট কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, বলছে 3টে কক্ষপথের সবচেয়ে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলো। এবার আমরা জানি কি তার আগের কক্ষপথে, এল কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। দেখো এই ব্যাপারটা আলাদা, এই যে এল কক্ষপথ, এন কক্ষপথ, এখানে 18টা পরে বলছি এগুলো। তার আগের কক্ষপথে কত ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন থাকে। তো 2 8 8 এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা যুক্ত হয়, 2 8 18। ঠিক আছে, প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তারপরে কক্ষে কত থাকবে? ম্যাক্সিমাম, এম কক্ষপথে ম্যাক্সিমাম কত? 18টা ইলেকট্রন থাকবে, এটা তোমরা দেখলে। ওকে, তাহলে এই 3টে যদি যোগ করি তাহলে কতগুলি ইলেকট্রন হচ্ছে? 8 আর 2 10 আর 8 18। তাহলে তোমাকে প্রথম খুঁজে নিলে যে টোটাল ইলেকট্রন সংখ্যা কতগুলো। তাহলে এবার তোমাকে দেখতে হবে যে কটা মৌল দিয়েছে আমায় তাদের মধ্যে কোনটায় 18টা ইলেকট্রন আছে। এবার তোমরা কি জানো যে আর্গনে 18 ইলেকট্রন আছে। তোমরা হিসাব করে দেখো, যদি 1 থেকে, আমি বলেছি 1 থেকে 20 পর্যন্ত কিন্তু টোটাল নামগুলো তোমাদের মনে রাখতে হবে এবং তাদের পারমাণবিক ক্রমাঙ্ক। তো মনে রাখবে আর্গনের কিন্তু এই 18টা ইলেকট্রন বর্তমান। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার আর্গন হবে। চলো নেক্সট কোশ্চেন। নেপিডো কোন দেশের রাজধানী? ভেনিজুয়েলা, ফিলিপিন্স, পেরু, মায়ানমার। তো নেপিডো কিন্তু মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিডো। আচ্ছা, মায়ানমারের মুদ্রার নাম কি? এর আগেও পড়েছি, তোমরা আমাকে জানাও মায়ানমারের মুদ্রার নাম কি। আচ্ছা, ভেনিজুয়েলার রাজধানী কি? মনে রাখবে ভেনিজুয়েলার রাজধানী, এটা কিন্তু পরীক্ষায় বারবার এর আগেও এসছে। তো ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে তোমার ক্যারাকাস। ক্যারাকাস হচ্ছে ভেনিজুয়েলার রাজধানী। কি? ক্যারাকাস হচ্ছে ভেনিজুয়েলার রাজধানী, ক্লিয়ার। আচ্ছা, পেরুর রাজধানী কি? পেরুর রাজধানী লিমা, মনে রেখো। আর ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো, ইকুয়েডরের রাজধানী কুইটো। আর মায়ানমারের রাজধানী তো বললাম নেপিডো, ক্লিয়ার। আর মায়ানমারের যে মুদ্রার নাম সেটা তোমরা আমাদের কমেন্টে জানাও। মেঘদূত কার লেখা? বিশাখা দত্ত, বাল্মীকি, বাণভট্ট নাকি কালিদাস? তো মেঘদূতম সেটা হচ্ছে কালিদাস। বাণভট্ট কি? বাণভট্ট হচ্ছে তোমার হর্ষচরিত।
বাল্মীকি, রামায়ণ, বিশাখ দত্ত কি মুদ্রা রাক্ষস। নেক্সট কোশ্চেন, অন্তর্দয় অন্ন যোজনা নিচের কোনটির বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার চালু করেছিল? পরিবেশগত অবনতি, দারিদ্র্য, বেকারত্ব নাকি জনসংখ্যা বৃদ্ধি? তো রাইট অ্যান্সার কী হবে? অন্তর্দয় যে অন্ন যোজনা সেটা অ্যাকচুয়ালি চালু করা হয়েছিল কিন্তু দারিদ্র্য দূর করার জন্য, অন্তর্দয় অন্ন যোজনা। নেক্সট কোশ্চেন, কোন রোগে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? ডেঙ্গু, হেপাটাইটিস, যক্ষা, কলেরা? তো বিসিজি যে ভ্যাকসিনটা সেটা দেওয়া হয় কিন্তু যক্ষা রোগে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিনের পুরো নাম কি? তোমার হচ্ছে বেসিলাস ক্যালমেট গিউরিন। ওকে, এই বিসিজির পুরো নাম। আচ্ছা, ডেঙ্গু পরীক্ষা একটা কোশ্চেন আসে যে ডেঙ্গু যে রোগটি হয় সেটা কী ঘটিত রোগ? প্রথম কথা তো তোমরা জানো ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ওকে, আর এর সাথে দেখো ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ কিন্তু ম্যালেরিয়া কিন্তু ভাইরাস ঘটিত রোগ না, এখানে গন্ডগোল করো না। ওকে, ডেঙ্গু কি ভাইরাস ঘটিত? একটু কনফিউশন হচ্ছে, তো তোমরা তাও দেখে নিও। আমার মনে হচ্ছে ডেঙ্গু ভাইরাস ঘটিত, কেননা ডেঙ্গু হচ্ছে এডিস মশার কামড়ে হয়, এডিস ইজিপ্টি। কিন্তু ম্যালেরিয়া পরজীবী ঘটিত রোগ, একদম 100% শিওর। ম্যালেরিয়া হচ্ছে আদ্যপ্রাণী বা পরজীবী ঘটিত রোগ, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, এই তোমার আদ্যপ্রাণীর কারণে এটা হয়। ক্লিয়ার? আচ্ছা, হেপাটাইটিস রোগে কোন অংশ আক্রান্ত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস রোগে কিন্তু অ্যাকচুয়ালি যকৃৎ মানে লিভার কিন্তু অ্যাকচুয়ালি আক্রান্ত হয়। আচ্ছা, কলেরা অ্যাকচুয়ালি কি? কলেরা হচ্ছে কলেরার যে জীবাণু সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। ওকে, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভিব্রিও কলেরি। তো পরবর্তী কোশ্চেন দেখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া ভীষণই গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম, দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটা গ্রন্থটির লেখককে? দেবানন্দ, অমর্ত্য সেন নাকি বিমল জালান নাকি জওহরলাল নেহরু? তো রাইট অ্যান্সার কী হবে? দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিমল জালান। যদি বলি দেবানন্দ তার রচয়িতা এটি গ্রন্থ হচ্ছে রোমান্সিং উইথ লাইফ, রোমান্সিং উইথ লাইফ। ওকে, অমর্ত্য সেনের লেখা একটি বিখ্যাত বই কি? কি জানো? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ওকে, তো অমর্ত্য সেন কিন্তু তিনি অর্থনীতিতে ভারতে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন, আর তার লেখা যে বই সেটা হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ওকে, জওহরলাল নেহরুর তো দুটো বই আছে তোমরা জানো, অ্যান অটোবায়োগ্রাফি, আর একটা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করে সংবিধানের কোন ধারা অনুসারে? 35, 37, 17 নাকি 35 ও 17 দুইটোই? দেখো, যদি বলা হয়, যদি ডিরেক্ট কোশ্চেন হয় যে অস্পৃশ্যতা বিরোধী আইন এটা সংবিধানের কত নং ধারায় আছে, তখন অ্যান্সার হবে 17। কিন্তু যদি 35 এবং 17 উভয় দেয় তো রাইট অ্যান্সার অপশান ডি হবে। তার কারণ কি? দেখো, তার কারণ এটাই যে 12 থেকে যে 35 নং ধারা সেখানে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা আছে, মানে মৌলিক অধিকার যে ব্যাপারগুলো সেইগুলো কথা বলা আছে। তাহলে যেহেতু অস্পৃশ্যতা বিরোধী আইন সেটাও 17 নং ধারায়, তো মৌলিক অধিকারও যেহেতু ওই ধারার মধ্যেই অন্তর্গত, তো এই কারণে আমার মনে হলো রাইট অ্যান্সার অপশান ডি হওয়া উচিত। যেমন 35 এবং 17 এই দুটোর মিলেই কিন্তু এই মৌলিক অধিকার অস্পৃশ্যতা বিরোধী আইন কিন্তু পাশ করা হয়েছে। কেননা অস্পৃশ্যতা বিরোধী আইন বা অস্পৃশ্যতা এটা তো হতে পারে না, তো এটা তো মানুষের মৌলিক অধিকার যে আমাকে ছোঁয়াছুঁয়ি ভেদভাব যেন না থাকে। তো এই কারণে আমার মনে হয় এই দুটো মিলেই কিন্তু অপশানটা রাইট হওয়া উচিত। নেক্সট, চামেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইচ্ছামতি, ইরাবতী, কৃষ্ণা, নর্মদা? তো রাইট অ্যান্সার কী হবে? চামেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো চামেরি বাঁধ কিন্তু একটু মনে হচ্ছে গণ্ডগোল হচ্ছে। চামেরি বাঁধ এটা তো যত সম্ভব রাভি নদীর উপর অবস্থিত হওয়ার কথা, এখানে তো রাভি তো অপশানেই নেই, এটা মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল। দেখো, চামেরি বাঁধ কিন্তু অ্যাকচুয়ালি রাভি নদীর উপর অবস্থিত, এখানে অপশানে গণ্ডগোল হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, তো চামেরি বাঁধ হচ্ছে কোন নদীর উপর অবস্থিত? চামেরি কিন্তু রাভি নদীর উপর অবস্থিত হচ্ছে চামেরি বাঁধ। যদি বলি ইচ্ছামতি, যখন দেওয়া আছে ইচ্ছামতি নদীর উপর অবস্থিত কে? ইচ্ছামতি নদীর উপর, দেখো ইচ্ছামতি নদীর উপর বাঁধ কি আছে আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু এইটা আছে অমৃতধার একটা জলপ্রপাত আছে যেটা ছত্তিশগড় রাজ্যে, সেটা কিন্তু ইচ্ছামতি নদীর উপর অবস্থিত। অমৃতধারা জলপ্রপাত যেটা একটা প্রাকৃতিক জলপ্রপাত যেটা ছত্তিশগড় রাজ্যে আছে। ওকে, আচ্ছা, আর কৃষ্ণা নদীর উপর যদি বলি, দেখো কৃষ্ণা নদীর উপর তোমরা জানো নাগার্জুন সাগর বাঁধ, আমি এটা বলেছিলাম। কৃষ্ণা
অর্জুন, কৃষ্ণা অর্জুন, দ্যাট ইজ নাগার্জুন সাগর বাঁধ কোথায়? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এবং এটা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। দুটো জায়গা নিয়ে কিন্তু অবস্থিত, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা, আর একটা হচ্ছে তেলেঙ্গানার নালগোন্ডা জেলা। এই দুটো জেলা নিয়ে কিন্তু এই নাগার্জুন সাগর বাঁধ কিন্তু অবস্থিত। আর গুজরাট রাজ্যের নর্মদা নদীর উপর আছে জানো সর্দার সরোবর বাঁধ। আর সবথেকে উচ্চতম বাঁধ কি, ভারতের সর্বোচ্চ বাঁধ কি? সেটা হচ্ছে তেহরি বাঁধ, যেটা ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পালঘাট বা পলঘাট অ্যাকচুয়ালি নাকি পালঘাট, যাই হোক, কোন রাজ্যকে যুক্ত করেছে? সিকিম ও পশ্চিমবঙ্গ। পালঘাট আছে, থলঘাট আছে, তো এইগুলো কিন্তু আসে। সিকিম ও পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, কেরল, তামিলনাড়ু নাকি অরুণাচল প্রদেশ ও সিকিম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, কেরল ও তামিলনাড়ুর মধ্যে কিন্তু এই পালঘাট অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল? যদি বলতো তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, মনে রাখবে ফ্লুরিন। দেখো সেটা অপশানের উপর ডিপেন্ড করবে, আমি এখানে অপশানের উপর দিয়েছি। অপশান তোমাকে যা সবসময় যেতে ফ্লুরিন দেবে তার কোনো মানে নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। এর জন্য তোমাকে ভালো করে জানতে হবে, আর তার জন্যই আমি সায়েন্সের ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কেননা তোমাকে অপশানে ফ্লুরিন দিল না, তোমাকে 4টে এমন মৌল দিল যেখানে ফ্লুরিন নেই। তাহলে তুমি তো মুখস্থ করে গেছো যে পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, এটা তুমি মুখস্থ করে গেছো বা জেনে গেছো। কিন্তু এবার তোমাকে ফ্লুরিন অপশনেই দিল না, তাহলে তুমি তখন কি করবে? তখন তুমি কিভাবে জাজমেন্ট করবে যে কে কার থেকে বেশি হবে বা কম হবে? সেটা জানার জন্য আমার অবশ্যই সেই চ্যানেলে বা সেই ভিডিওগুলো দেখলেই তোমরা এগুলো ক্লিয়ার পেয়ে যাবে যে কী করে খুঁজতে হয় যে কে সব থেকে বেশি, কে সব থেকে কম। ওকে, তা আপাতত এইটা জানো যে সর্বোচ্চ তড়িৎঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, আর সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল যদি বলা হয় এবং সেটা যদি সিজিয়াম দেওয়া থাকে তবেই তুমি পারবে। কিন্তু সিজিয়াম যদি না দিয়ে এখানে অন্য কোনো মৌল দিয়ে বলতে এই 4টের মধ্যে কেটা মানে কোনটা সর্বাধিক তড়িৎ ধনাত্মক, তখনই কিন্তু তোমরা সমস্যায় পড়বে। ক্লিয়ার? ওকে, তো কোনো চিন্তা নেই, সব রকম ব্যবস্থা আমি তোমাদের পাশে আছি এবং তোমরা আমাকে শুধু একটু হেল্প করো, শেয়ার করো, আরও 5 জনকে জানিও, ঠিক আছে? তাতে আমাদের অবশ্যই কিছুটা হলেও উপকার হয়। নেক্সট কোশ্চেন, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইখান থেকে আরও কিছু দেখো, আরও কিছু কোশ্চেন চলে আসে যে সোডিয়ামকে কোথায় রাখা হয়, সোডিয়ামকে কীভাবে সংরক্ষণ করা হয়। তো তোমরা জানো সোডিয়াম, আমি এইমাত্র দেখালাম যে সোডিয়াম হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর অনেক উঁচুতে আছে, মানে লিথিয়াম তারপরেই কিন্তু তার নিচে তোমার কি আছে? লিথিয়াম, পটাশিয়াম, তার নিচেই আছে সোডিয়াম, তাই কি না? তো সোডিয়াম প্রায় অনেকটাই উঁচুতে আছে, তো এই কারণে সোডিয়াম হচ্ছে কি হয়? খুব সক্রিয় ধাতু, তাই না? খুব অ্যাক্টিভ মেটাল। এই অ্যাক্টিভ মেটাল হওয়ার জন্য সোডিয়াম তুমি যদি বায়ুতে রেখে দাও না, নর্মাল যদি আবহাওয়ায় রেখে দাও, তো সোডিয়াম রিয়্যাক্ট করে দেয়। হাতের তালুতে তুমি যদি সোডিয়াম ধরে রেখে দাও, তোমার তালু আস্তে আস্তে গলে যাবে। দ্যাট মিন্স সোডিয়াম হচ্ছে খুব রিঅ্যাক্টিভ মেটাল। এই কারণে তাহলে সোডিয়ামকে সংরক্ষণ করবো কী করে? এই কারণে সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে সংরক্ষণ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, ম্যাগনেসিয়াম থেকে তোমরা জানো যেটা হচ্ছে একটা কোশ্চেন আসে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম ধাতু থেকে তৈরি হয়। আচ্ছা, যদি বলি অ্যালুমিনিয়াম তোমরা জানো যেটা হচ্ছে একটা ওষুধ আছে যেটা হচ্ছে অ্যান্টাসিডে কিন্তু অ্যালুমিনিয়াম জাত একটা ওষুধ তৈরি হয়, অ্যান্টাসিড ওষুধ তৈরি হয়। কিন্তু অ্যালুমিনিয়ামের যে ওষুধটা, সেই ওষুধ খাওয়া কিন্তু খুবই খারাপ। সেগুলো খুব ফায়দা, মানে তোমার ফায়দাটা বেশি দেবে, কিন্তু তুমি জানো যে কোনো ক্রিয়ার প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এই কারণে যত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে তত তোমার শরীরের অন্যান্য সমস্যা দেখা দেবে। তো অ্যালুমিনিয়াম জাতীয় যেসব ওষুধ আছে সেগুলো কিন্তু কিডনি ড্যামেজ করে। ওকে, তো এই কারণে চেষ্টা করবে সবসময় হাই পাওয়ারফুল ওষুধ না খাওয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বন্দে মাতরম কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুমিত্র নন্দনপন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি নাকি স্বামী বিবেকানন্দ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কিন্তু বন্দে মাতরম এটি লিখেছিলেন। আচ্ছা, যদি আমি বলি বন্দে মাতরম এটা কি ন্যাশনাল অ্যান্থাম নাকি ন্যাশনাল সং? তোমরা আমাকে জানাও ন্যাশনাল অ্যান্থাম কি আর ন্যাশনাল সং কি, এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, বলে দিচ্ছি, বন্দে মাতরম হচ্ছে ন্যাশনাল সং, তাই না? সুজলং সুফলং শস্য শ্যামলং, এটা হচ্ছে ন্যাশনাল সং। আর ন্যাশনাল অ্যান্থাম সেটা হচ্ছে কিন্তু জনগণ মন অধি। চলো নেক্সট কোশ্চেন। বলছে সর্বোচ্চ তুলা উৎপাদনকারী দেশ নিচের কোনটি? চীন, ভারত, ইউক্রেন, ইরান। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার এ, অর্থাৎ চীন কিন্তু সর্বোচ্চ তুলা উৎপাদনকারী দেশ। চীন শুধুমাত্র তুলা উৎপাদন না, মনে রাখবে চাল উৎপাদনকারী দেশও হচ্ছে চীন। চীনাবাদাম উৎপাদনের প্রথম স্থানও হচ্ছে চীন।
ক্লিয়ার। আর ভারতের তো যেমন ভারতের একটা আছে প্রাকৃতিক রবার উৎপাদনে প্রথম হচ্ছে ভারতের কোন রাজ্য পরীক্ষায় দেয়, ভারতের হচ্ছে কেরল রাজ্য কিন্তু প্রাকৃতিক রবার উৎপাদনে প্রথম স্থান অধিকারী। বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত আছে? দেখো সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে মৌলিক অধিকার নয়, যেটা যখন সংবিধান রচিত হয়েছিল বা সংবিধান প্রণীত হয়েছিল তখন কিন্তু সম্পত্তির অধিকারটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে ছিল, ক্লিয়ার। কিন্তু সেটা বর্তমানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পরীক্ষায় বারবার দিয়ে গেছে, আর বহুবার এই কোশ্চেনটা আবার আসবে গ্যারান্টি কোনো না কোনো সেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালটাও মনে রেখো 1978 1978-এর 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা আছে এখন বর্তমানে 300 এ আর্টিকেলে 300 এ আর্টিকেলে কিন্তু বর্তমানে এই সম্পত্তির অধিকার যে লিগ্যাল রাইটস সেটা এই আর্টিকেলে আছে, ওকে। এবং এটা কত নং অংশে যুক্ত আছে? তাহলে 300 এ বুঝতেই পারছো 300 মানে অনেকটা দূরে আছে, তাই কি না? তো পার্ট 12 অর্থাৎ দ্বাদশ অংশে কিন্তু এই সম্পত্তির অধিকার দ্বাদশ অংশে আছে। নেক্সট কোশ্চেন বলছে ভারতের বিসমার্ক কাকে বলা হয়? নেহেরু, রাজাজি, প্যাটেল নাকি কামরাজ? তো ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক বলা হয় প্যাটেলকে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে কিন্তু ভারতের লৌহমানবও বলা হয়, ভারতের লৌহমানব। নেক্সট কোশ্চেন, যৌন প্রযোজনে মা ও বাবা প্রদান করে। দেখো এটা একটা রেলের আমি কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝে যাও। তো যৌন প্রযোজনে মা বাবা প্রদান করে, তার জিনের অর্ধেক, তার জিনের 3/4 নাকি তার সমস্ত জিন, নাকি তার 1/4? দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি বলি পুরুষের সেক্স ক্রোমোজোম কটা? 2টো, মানে পুরুষ এবং মহিলা উভয়েরই সেক্স ক্রোমোজোম দুটো করে, মানে এক জোড়া। তো পুরুষের থাকে হচ্ছে XY আর মহিলাদের থাকে XX। বিষয়টা বোঝো তো, জীবনে আর মনে রাখতে হবে না, মুখস্থ করার কিছু নেই, ক্লিয়ার। তো বুঝতে পারলেই মুখস্থ করতে হয় না। দেখো এবার যখন এই দুটো মানে তারা মিলিত হচ্ছে, যখন গ্যামেট উৎপন্ন হচ্ছে, তাহলে হয় পুরুষ হবে নাই মহিলা হবে, ডিপেন্ড করে কার উপর? আমরা তো মহিলাদের উপর বলি, যদি এখন মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ বোঝে জানে, তো ডিপেন্ড করে সমস্তটাই পুরুষের উপর, কিন্তু সমস্তটাই পুরুষের উপর, কেননা মহিলার তো শুধু XXই আছে না, তো মহিলার কাছ থেকে একটা X গেল। এবার পুরুষের কাছ থেকে কি আসবে তার উপর ডিপেন্ড করবে, সেটা সন্তান হবে নাকি সেটা তোমার মেয়ে হবে নাকি ছেলে হবে, ক্লিয়ার। তো পুরুষের কাছ থেকে যদি X আসে তো সেটা তাহলে মেয়ে হবে, মেয়ে সন্তান জন্ম দেবে। আর মহিলার কাছ থেকে X এবং পুরুষের কাছ থেকে যদি Y আসে তাহলে তোমার হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ক্লিয়ার। তাহলে সবটাই ডিপেন্ড করে কার উপর? সবটাই ডিপেন্ড করে পিতার উপর, ক্লিয়ার। আচ্ছা, এবার আমার কোশ্চেন হচ্ছে যে মা বাবা প্রদান করে, দেখো তার জিনের অর্ধেক, আরে অর্ধেক কি না, নিজেরা চিন্তা করো, এই পুরুষও যে কোনো হয় X দিয়েছে নাই Y দিয়েছে, তাহলে তার অর্ধেক প্রদান করেছে। মহিলাও তো হয় X দিয়েছে নয় Xই দিয়েছে, কারণ আর আছেই X, তাহলে অর্ধেকই প্রদান করেছে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান এই যে রাইট অ্যান্সার, অর্থাৎ তার জিনের অর্ধেক প্রদান করে বাবা বা মা। নেক্সট, বাবা মা দুজন মিলে, ওকে। কত সালে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? 1897, 1896, 1899 নাকি 1892? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, 1896 সালে কিন্তু প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় গ্রিসের এথেন্সে। আর মনে রেখো ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে হচ্ছে 1900 সালে, 1900, ওকে। চলো নেক্সট কোশ্চেন, তাহলে 1896 সালে কিন্তু প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় গ্রিসের এথেন্সে। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, দাবা, ঘোড়দৌড়, গল্ফ? তো অনির্বাণ লাহিড়ী তিনি যে খেলার সঙ্গে জড়িত, তিনি কিন্তু গল্ফ খেলার সঙ্গে জড়িত। এর আগে বাকি অনেক নামগুলো বলেছি, সেই নাম কিন্তু তোমরা সবসময় পড়ো। পোলো খেলার সঙ্গে দাবার সাথে জড়িত, যেন দাবার সাথে জড়িত বিশ্বনাথ আনন্দ, তিনি দাবার সাথে জড়িত, হ্যাঁ, ঘোড়দৌড়ের সাথে কে জড়িত, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পাণ্ডু রোগে, দেখো পাণ্ডু রোগ শুনে তোমাদের মনে হচ্ছে এটা কী রোগ? অ্যাকচুয়ালি জন্ডিস রোগের আরেক নাম হচ্ছে পাণ্ডু রোগ, ক্লিয়ার। জন্ডিস রোগেরই আরেক নাম পাণ্ডু রোগ। তো এবার কোশ্চেন হচ্ছে পাণ্ডু রোগে নিচের কিসের পরিমাণ বেড়ে যায়? তো বিলিরুবিন, অ্যালবুমিন, গ্লুকোজ নাকি কোলেস্টেরল? তো মনে রেখো জন্ডিস রোগে অ্যাকচুয়ালি বিলিরুবিনের মাত্রা কিন্তু বেড়ে যায় শরীরে, তো এই কারণে এই বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য মূত্রের রং কিন্তু হলুদ হয়। তো পরীক্ষায় এটাও ঘুরে ফিরে এরম টাইপের কোশ্চেন আসে যে জন্ডিস রোগে মূত্রের রং হলুদ হয়ে যায়, এটি কিসের কারণে? তো তার অ্যান্সারও কিন্তু সেই বিলিরুবিনের কারণে, ওকে।
গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ফান্ড RIDF কে নিয়ন্ত্রণ করে কে? নাবার্ড, সমবায় ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার নাবার্ড কিন্তু অ্যাকচুয়ালি এই RIDF অর্থাৎ গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ফান্ড কিন্তু নাবার্ড তোমার নিয়ন্ত্রণ করে। আর নাবার্ড কত সালে কি প্রতিষ্ঠাতা, হ্যাড্ডা ম্যাড্ডা, যাই হোক এগুলো সব কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। চলো নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পুলকেশীর সমকালীন কে ছিলেন? সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি হর্ষবর্ধন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, দ্বিতীয় পুলকেশীর সমকালীন ছিলেন কিন্তু হর্ষবর্ধন। এই টাইপের কোশ্চেনও কিন্তু খুব আসে। এখানে যদি বলি সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন বলা হয়, ওকে। আর হর্ষবর্ধন বিভিন্ন বই আছে, অনেক কটা তার লেখা গ্রন্থ আছে, সেগুলো তো বারবার করে তোমাদের বলি। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন তারিখে হয়েছিল? এটা কিসের জন্য হয়েছিল তোমরা জানো? এটা হয়েছিল মৌলিক অধিকার রক্ষার জন্য, বা মৌলিক অধিকার কীভাবে ব্যাখ্যা হবে তার জন্য এই রায়টা কিন্তু হয়েছিল। তো এটা কত সালে হয়েছিল? 1973 নাকি 83 নাকি 1995 নাকি 1962? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ 1973 1973 সালে কিন্তু এই কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন নদী ভারত ও পাকিস্তানের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে? ঝিলাম, ব্রহ্মপুত্র, নর্মদা নাকি সতলুজ? তো রাইট অ্যান্সার ঝিলাম নদী কিন্তু ভারত ও পাকিস্তানের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। এইখানে একটা কোশ্চেন দেয় যে এই যে ঝিলাম নদী এর আগের নাম কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। ঋগ্বেদে ঝিলাম নদীকে কোন নামে ডাকা হয়? তো মনে রাখবে ঋগ্বেদে বা আগের নাম, পূর্বের নাম ঝিলাম নদীরই নাম ছিল বিতস্তা। ক্লিয়ার? চলো, আর সতলুজের নাম ছিল শতদ্রু। নেক্সট কোশ্চেন, কনিষ্ককে বৌদ্ধ ধর্মে পরিবর্তন করেন কে? বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন নাকি পার্শ্বনাথ? তো রাইট অ্যান্সার কী হবে? কনিষ্ককে বৌদ্ধ ধর্মে পরিবর্তন করেন কিন্তু তার রাইট অ্যান্সার অপশান বি, অশ্বঘোষ। অশ্বঘোষ কিন্তু কনিষ্ককে বৌদ্ধ ধর্মে পরিবর্তন করেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি, চন্দ্রগুপ্ত মৌর্য, যদি বলি চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে পরিবর্তন করেন কে? মনে রাখবেন ভদ্রবাহু। কি? ভদ্রবাহু কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে পরিবর্তন করেন। আচ্ছা, ভদ্রবাহু রচিত একটা গ্রন্থ পরীক্ষা আসে কল্পসূত্র, তাই না? জৈন গ্রন্থ, ওকে। আর অশোককে বৌদ্ধ ধর্মে তো তোমরা জানো উপগুপ্তর কাছে তিনি দীক্ষা নেন। আর বিন্দুসারকে আজীবক ধর্মে পরিবর্তন করেন হচ্ছে এম ঘোষাল। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বারবার পরীক্ষা এসেছে। প্রদত্ত কোন শ্বেতরক্তকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে? তাহলে অ্যান্টিবডি সৃষ্টি করে কে? মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল। তো রাইট অ্যান্সার কী হবে? দেখো এইখানে এই যে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। অ্যাকচুয়ালি টোটাল শ্বেতরক্তকণিকা যে কটা আছে সেটা হচ্ছে 5 প্রকার না 4 প্রকার, যাই হোক 4 প্রকারই, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আচ্ছা, 5 প্রকার কিন্তু শ্বেতরক্তকণিকা কিন্তু বর্তমান। তো প্রত্যেকটা শ্বেতরক্তকণিকার আলাদা আলাদা কাজ আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এর যে রাইট অ্যান্সার সেটা হচ্ছে লিম্ফোসাইট শ্বেতরক্তকণিকা অ্যাকচুয়ালি অ্যান্টিবডি সৃষ্টি করে। এবং এইখানে আরেকটা কোশ্চেন দেয় যে কোন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, যেটা হচ্ছে মনোসাইট ও লিম্ফোসাইট। মনে রাখবে মনোসাইট ও লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু অ্যাকচুয়ালি জীবাণু ধ্বংস করে। ক্লিয়ার? কি বললাম? লিম্ফোসাইট তো তোমার অ্যান্টিবডি সৃষ্টি করে, এই মনোসাইট আর একটা হচ্ছে নিউট্রোফিল। কি বললাম? মনোসাইট এবং নিউট্রোফিল এই দুটো শ্বেতরক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে। তার পরীক্ষায় দেয় যে নিম্নের কোন শ্বেতরক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? তো মনে রাখবে মনোসাইট দিলে মনোসাইট, লিম্ফোসাইট দিলে লিম্ফোসাইট, নিউট্রোফিল দিলে নিউট্রোফিল। কিন্তু যদি দুটোই অপশন থাকে তখন কিন্তু মনোসাইট ও নিউট্রোফিল উভয় শ্বেতরক্তকণিকায় জীবাণু ধ্বংস করে। এবং এর সাথে আরও মনে রাখবে যেটা হচ্ছে বেসোফিল শ্বেতরক্তকণিকা, যেটা আমি দিইনি। তো বেসোফিল শ্বেতরক্তকণিকার কাজ কি? তো মনে রাখবে বেসোফিল শ্বেতরক্তকণিকা কিন্তু আমাদের রক্তে যে হেপারিন, সেই হেপারিন নিঃসৃত করে। হেপারিন কি করে? হেপারিন কিন্তু রক্তকে তঞ্চিত হতে বাধা দেয়। ক্লিয়ার? আমাদের শরীরে যদি রক্ত তঞ্চিত হয়ে যেত, জমাট বেঁধে যেত, তাহলে তো আমরা মরে যেতাম। তো এই কাজটা, এই যে রক্ত যাতে তঞ্চিত না হয় সেটা কে করে? সেটা হেপারিন। এই হেপারিন নিঃসৃত হয় কোথা থেকে? মানে কে সাহায্য করে? বেসোফিল শ্বেতরক্তকণিকা কিন্তু এই হেপারিন নিঃসরণ করতে সাহায্য করে। আর ইউসিনোফিল শ্বেতরক্তকণিকা কী করে? ইউসিনোফিল শ্বেতরক্তকণিকা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যালার্জি প্রতিরোধ করে, কি হিস্টামিন নিঃসরণ করে। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে। ইউসিনোফিল শ্বেতরক্তকণিকা অ্যালার্জি নিঃসরণ করে,
অ্যালার্জি প্রতিরোধ করে, কি নিঃসৃত করে? হিস্টামিন। হিস্টামিন নামক এক ধরনের তোমার উৎসেচক নিঃসৃত করে কিন্তু এই অ্যালার্জি প্রতিরোধ করে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ, কোয়েম্বাটুর, মাদুরাই নাকি হায়দ্রাবাদ? তো রাইট অ্যান্সার কি? অপশন বি, কোয়েম্বাটুরকে কিন্তু বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, মাদুরাইকে বলা হয় কি? দাক্ষিণাত্যের কাশী। ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কত সালে চালু হয়েছিল? 1995, 1990, 1999, 1992। দেখো এইগুলো রেলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই টাইপের যত প্রোগ্রাম আছে, সেন্ট্রাল প্রোগ্রাম যেটা আগেও হয়েছে, মানে 1989 থেকে, সেই সমস্ত প্রোগ্রাম কিন্তু তোমরা দেখে রাখো, এগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 1995-এ কিন্তু রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কিন্তু চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ভিতরে আটকে থাকা তাপ কী নামে পরিচিত? টাইডাল এনার্জি, ফসিল এনার্জি, জিওথার্মাল এনার্জি নাকি নিউক্লিয়ার এনার্জি? তো রাইট অ্যান্সার অপশান সি, জিওথার্মাল এনার্জি কিন্তু পৃথিবীর ভিতরে আটকে থাকা যে এনার্জি তার নাম হচ্ছে জিওথার্মাল এনার্জি। পরবর্তী কোশ্চেন, হুয়াশালা মন্দির, যেটা কি 12 শতকের হুয়াশালা মন্দির এরম নাম, তো রিসেন্ট এটা 2023 সালে ইউনেস্কো হেরিটেজ তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? ভীষণই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষা, আগামী পরীক্ষা কিন্তু আসবেই যে কোনো সেটে। কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আসাম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এই যে রাইট অ্যান্সার, অর্থাৎ কর্ণাটকের যে তোমার 12 শতকের হুয়াশালা মন্দির, এটা কিন্তু 2023 সালে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। সুন্দা প্রণালী, কি বললাম? সুন্দা প্রণালী নিম্নলিখিত কোন দুটি জায়গাকে বিচ্ছিন্ন করেছে? আমেরিকা, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ নাকি জাভা ও সুমাত্রা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন ডি। অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ জাভা ও সুমাত্রা এই দুটো জায়গাকে বিচ্ছিন্ন করেছে হচ্ছে সুন্দা প্রণালী। এর সাথে মনে রেখো, এই আমেরিকা আর রাশিয়া এই দুটো জায়গাকে বিচ্ছিন্ন করেছে বেরিং প্রণালী। জিব্রাল্টার প্রণালী তোমরা জানো ইউরোপ ও আফ্রিকা, এবং এটাও পরীক্ষা আসে যে হারকিউলিক্সের পিলার কাকে বলা হয়? তো মনে রেখো, জিব্রাল্টার প্রণালীকে হারকিউলিক্সের পিলার বলা হয়। ক্লিয়ার? তাহলে তোমার বেরিং প্রণালী কি? আমেরিকা, রাশিয়া, আর ইউরোপ, আফ্রিকা হচ্ছে তোমার জিব্রাল্টার প্রণালী, এবং বসফরাস প্রণালী হচ্ছে এশিয়া, ইউরোপ। কেননা তোমাদের এটা জানা উচিত, কারণ আমরা এশীয় মহাদেশের অন্তর্গত, তো এশিয়া আর ইউরোপ এদের পৃথক করেছে কি? বসফরাস প্রণালী। নেক্সট, আর ভারত আর শ্রীলঙ্কা তোমরা জানো কি? পক প্রণালী। বলছে কে সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসেবে গণ্য করেছিলেন? এম.ভি. পাইলি, ঠাকুরদাস ভার্গব, দুর্গাদাস বোস নাকি বি.আর. আম্বেদকর? তো এম.ভি. পাইলি ইনি কিন্তু ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে আখ্যা দেন, এম.ভি. পাইলি। আর ঠাকুরদাস ভার্গব কী বলেছিলেন? যে প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি সংবিধানের আত্মা, এরম কিছু বলেছিলেন, তিনি হচ্ছে ঠাকুরদাস ভার্গব। আর্নেস্ট বার্গার কী বলেছিলেন? এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। বলছে 23.3 গ্রাম দস্তায় মোলের সংখ্যা কত? 23.3 গ্রাম দস্তা। দেখো, এটা করতে গেলে তোমাদের আগে জানতে হবে যে দস্তার, আমি বলে দিয়েছি এগুলো করেছি, দস্তার আণবিক ভর বা পারমাণবিক ভর সেটা জানতে হবে। তো মনে রাখবে এটা হচ্ছে দস্তার কত? 63.5। তার মানে 63.5 জিঙ্কে তোমার কত মোল আছে? সেটা আছে 1 মোল। আমি বলেছি যার যত আণবিক ভর তার মধ্যে 1 মোল সংখ্যক সেটা থাকে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক সেটা থাকে, বা 1 মোল বলতে পারো। তাহলে আমাকে বলেছে 23.3, তাহলে একে কত হবে? একে হবে 1/63.5। তাহলে 23.3-এ কত হবে? 23.3-এ কত হবে? তোমার 23.3/63.5, 23.3 63.5 পয়েন্ট উঠে গেল। তো এটা ক্যালকুলেশন করলে তোমার রাইট অ্যান্সার কী আসবে? রাইট অ্যান্সার অপশন বি, 0.35। তোমরা ক্যালকুলেশন করে নিও। তো এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতের হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নাম কি কেন, কোথায় অবস্থিত? নেপাল, উত্তরপ্রদেশ, সিকিম, আসাম। দেখো, নেপাল তো প্রথমে হবেই না, তার কারণ বলেছে ভারতের হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো নেপাল কেন অপশনে দিয়েছে? যাই হোক, উত্তরপ্রদেশ, সিকিম, আসাম না কোনটা? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি। এটা কিন্তু সিকিমে অবস্থিত ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতের। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তোমরা জানো? K2 বা গডউইন অস্টিন। নেক্সট কোশ্চেন, অশোক চক্র প্রাপক প্রথম ভারতীয় মহিলার নাম কি? শুভাঙ্গী স্বরূপ, নীরজা ভানট নাকি অভিলাষ বারাক নাকি সরলা ঠাকুর? তো অশোক চক্র প্রাপক প্রথম ভারতীয় মহিলার নাম কি? তিনি হচ্ছেন নীরজা ভানট। নীরজা ভানট হচ্ছে অশোক চক্র প্রাপক প্রথম ভারতীয় মহিলা। আচ্ছা, শুভাঙ্গী স্বরূপ কে ছিলেন? তিনি হচ্ছে
তিনি হচ্ছেন প্রথম তোমার মহিলা পাইলট, ভারতীয় অবশ্যই প্রথম ভারতীয় মহিলা পাইলট, এবং নৌবাহিনীর প্রথম ভারতীয় মহিলা পাইলট হচ্ছে তোমার শুভাঙ্গী স্বরূপ। ক্লিয়ার? আর অভিলাষ বারাক কে ছিলেন? অভিলাষ বারাক হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক। কি বললাম? ভারতীয় বাহিনীর মানে সেনাবাহিনীর, অবশ্যই স্থল সেনাবাহিনীর প্রথম মহিলা তোমার যুদ্ধ বিমান চালক হচ্ছে অভিলাষ বারাক। ক্লিয়ার? আচ্ছা, সরলা ঠকরাল ইনি যত সম্ভব, আমি এটা কনফিউজড আছি, তবে যত সম্ভব প্রথম বাঙালি তোমার কোনো পাইলট হবে তোমার সরলা ঠকরাল। যদি কারো জানা থাকে এটা কমেন্টে তোমরা আমাকে জানাতে পারো। নেক্সট কোশ্চেন, বাংলার কোন নবাব তার বিচার ব্যবস্থার জন্য বিখ্যাত ছিলেন? সুজাউদ্দিন, সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান নাকি সরফরাজ? তো রাইট আনসার সুজাউদ্দিন কিন্তু তার বিচার ব্যবস্থার জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। নেক্সট কোশ্চেন, রক্ত দান করা ব্যক্তির রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য, দেখো এইমাত্র পড়ালাম হেপারিনটা কি? হেপারিন কি করে? প্রাকৃতিক, অ্যাকচুয়ালি আমাদের শরীরে প্রকৃতিভাবেই সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে রক্ত যাতে তঞ্চিত না হয় তার জন্য একটা পদার্থ হেপারিন। কিন্তু যদি আমাদের ধরো সাপোজ রক্ত দান করলাম, তাহলে রক্ত যখন দান করছি তখন তো রক্তটা আমাদের শরীরে থাকছে না, বাইরে এক ধরনের সিস্টেম, এক ধরনের প্যাকেট আছে তার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে সেটার মধ্যে যদি কিছু না থাকে তাহলে তো রক্ত তো তঞ্চিত হয়ে যাবে। তো এই কারণে একটা জিনিস যোগ করা হয় যাতে রক্ত তঞ্চিত না হয়। তো সেটার নাম কি? তো সেটার নাম হচ্ছে সোডিয়াম সাইট্রেট। ক্লিয়ার? সোডিয়াম সাইট্রেট হচ্ছে কৃত্রিম তঞ্চক্রোধক পদার্থ। আর যদি বলা হয় প্রাকৃতিক তঞ্চক্রোধক পদার্থ তখন নাম হবে হেপারিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 50 বলছে 92A234। অ্যাকচুয়ালি এটা লেখা আছে কেমন? দেখো এটা লেখা হয় হচ্ছে ঠিক এরকম 92A234। ক্লিয়ার? এবার আমার কোশ্চেনটা কি দিয়েছে, বলছে এই যে পরমাণু সেখান থেকে একটা আলফা কণা, আমি মাইনাস দিলাম মানে বেরোচ্ছে বলে, হ্যাঁ, একটা আলফা কণা, এবং যেটা তৈরি হবে একটা আলফা কণা বেরিয়ে যেটা তৈরি হবে সেইখান থেকে আবার বলছে দুটি বিটা কণা, একটা আলফা কণা দুটি বিটা কণা, -2 বিটা, এইভাবে বিটা এবং এইভাবে আলফা লিখতে হয়। ক্লিয়ার? তো যদি নির্গত হয় তাহলে যে পরমাণুটা তৈরি হবে তার ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত হবে? দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে আগে দুটো জিনিস জানতে হবে, সেটা একটু আগে তোমাদের জানিয়ে দিই। দেখো আলফা কণার সংকেত কি? ক্লিয়ার? এই যে আলফা কণা এর সংকেত কি? এর সংকেত হচ্ছে 2He4, এটা হচ্ছে আলফা কণার সংকেত। ক্লিয়ার? আচ্ছা, বিটা কণার সংকেত কি? বিটা কণার সংকেত হচ্ছে -1E0। এই দুটো জিনিস তুমি যদি ভালো করে শিখে নাও তাহলে এই টাইপের যত কোশ্চেন দেবে সব কোশ্চেন তুমি পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো আমি একটা জিনিস লিখলাম, আমি যদি লিখি AXB, আমি এটা লিখলাম, বললাম এইখান থেকে একটা আলফা কণা নির্গত হচ্ছে, তাহলে আলফা কণার সংকেত কি? আমি বলেছি যে 2He4, অর্থাৎ এ থেকে 2 ঘর কমবে, A-2। এইখানে কিছু একটা ধরো মনে করলাম ওয়াই হলো, তোমাকে এইখানে কি যৌগ হবে সেটা চাইবে না, তোমাদের চাইবে হয় উপরে কত আছে আর নিচে কত আছে, এটাই চাইবে। আর বি থেকে 4 বিয়োগ, কেননা 4 যেহেতু 2He4 তো আলফা কণার সংকেত, তাহলে এ থেকে 2 বিয়োগ, আর বি থেকে B-4, অর্থাৎ 4 বিয়োগ। তাহলে এবার যদি আমি কোনো যৌগ দিই, আমি বললাম যে 92 আমি বললাম একটা এক্সাম্পল নিচ্ছি, 234, আমি এটা এক্সাম্পল হিসেবে নিলাম। তো 92U234, তো এইখান থেকে আমি বললাম একটা আলফা কণা বেরিয়েছে, একটা আলফা কণা বেরিয়ে গেছে। তাহলে তোমরা কি করবে? 92 থেকে 2 বাদ দেবে, কারণ আমি বলেছি এখানে দেখো A-2 বলেছি, তাহলে 92 থেকে 2 বাদ দিলে কত থাকে? 90। এইখানে ইউর জায়গায় আমি ভুললাম ভি, কিছু একটা ধরলাম, আসলে এখানে TH হবে, থোরিয়াম হবে। কেন হবে সেটা পরে জানবে, ধীরে ধীরে তোমাদের সমস্ত কিছু শেখাতে থাকবো আস্তে আস্তে। তো TH, এবার উপরে কত হবে? উপরে আমি কি বলেছি? উপরে সবসময় 4 বিয়োগ যাবে। ক্লিয়ার? তাহলে 4 বিয়োগ গেলে 234 থেকে 4 বিয়োগ গেলে কত থাকবে? 230। তাহলে যদি বলি যে নতুন মৌলটা তৈরি হয়েছে তার ভর সংখ্যা কত, তখন তোমরা বলবে ভর সংখ্যা 230, আর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 90। ক্লিয়ার? তাহলে আলফা কণা বেরোলে কী হয় আশা করি তোমরা মাথায় ঢুকে গেল এবং বুঝলে। এবার বিটা বেরোলে কী হয় তোমাদের বলি। দেখো বিটার সংকেত কি বললাম? বিটার সংকেত হচ্ছে -1E0, এটা হচ্ছে বিটা কণার সংকেত। এবার ধরো বললাম
যে আমি ধরে নিলাম 92, আগের কোশ্চেন নিলাম 92U 234, আমি বললাম এইখান থেকে একটা বিটা কণা বেরিয়ে গেছে। কি একটা বিটা কণা বেরিয়ে গেছে। তাহলে বিটা কণা মানে কি -1 is 0। তাহলে 0 হলে ভর সংখ্যার কি কোনো পরিবর্তন হবে? ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে কিছু একটা থাকবে, যা খুশি কিছু একটা থাকবে। ওকে, XYZ কিছু একটা থাকবে। ওকে, তাহলে আমার চেঞ্জ হবে কোথায়? 0 0ই থাকবে, মানে এখানে যা মান সেটাই থাকবে, এটার কোনো পরিবর্তন নেই, 234ই থাকবে। তাহলে নিচে কি হচ্ছে? নিচে যেহেতু অ্যাকচুয়ালি বিয়োগ হচ্ছে, তাহলে মাইনাস আর এই মাইনাস, তো মাইনাস মাইনাস কী হয়ে যাবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 92টা কী হয়ে যাবে? 93 হয়ে যাবে। অর্থাৎ বিটা কণা বেরোলে কিন্তু উপরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিচে একটা সংখ্যা কী হয়? বেড়ে যায়। তাহলে এটা হয়ে যাবে 93। তোমরা যদি এই বিষয়টা যদি বুঝে যাও, তাহলে এবার আমরা ওই কোশ্চেনে চলে যাই। দেখো, এবার আমরা মেইন কোশ্চেনে চলে যাই, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, আমাকে বলেছে প্রথমে আলফা কণা নির্গত হলে কি হবে। আমি কি বললাম? আলফা কণা নির্গত হলে এইখানে কি হলো? এইখানে যা খুশি হলো, এখানে বি দিলাম, আমি নাও বি দিলাম। তাহলে প্রথমে নির্গত হলে উপরে আলফা কণা বেরোলে উপরে কত কমবে? উপরে 4 একক কমবে। তাহলে এটা কত হবে? 230। একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু দেখো বোঝাতে গেলে তো একটু বড় হবেই। হ্যাঁ, তোমরা আমি চেষ্টা করি তাও কম করা, কিন্তু 2-1টা ভিডিও একটু বড় হয়ে যায়। 230। আচ্ছা, আর নিচে কত কমবে? 2 একক কমবে, তাহলে এটা হয়ে যাবে 90। এইটুকু পর্যন্ত তোমরা বুঝে গেলে। কিন্তু বলেছে এইখানে আবার পরপর দুটি বিটা কণা। ক্লিয়ার? তাহলে দুটো বিটা কণা, একটা বিটা কণা হলে 1 যোগ হয়, তাহলে দুটো বিটা কণা হলে 2 যোগ হবে। তাহলে এটা হয়ে যাবে, তখন নিচেরটা আমি এটা সি দিলাম, তাহলে নিচে হয়ে যাবে কত? নিচে হয়ে যাবে তোমার দুটো বিটা কণা যেহেতু নির্গত হচ্ছে, তাহলে 2 যোগ হবে, অর্থাৎ 92। এটা হয়ে যাবে আবার 92, আর উপরে কিন্তু 230ই থাকবে। উপরে কিন্তু 230ই থাকবে, কারণ বিটা কণা বেরোলে কোনো ভর সংখ্যার পরিবর্তন হয় না। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন দেখো, যেখানে 92 এবং 230 আছে সেটাই রাইট অ্যান্সার। তো 230 এবং 92 কোথায় আছে? অপশন এ। অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করে বার করবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু রেলের খুব দেয়, খুব দেয়। শুধু রেল না, তুমি ইউপিএসসি পরীক্ষা বলো, সেখানেও দেয়। তুমি ক্যাট বলো, তুমি সিডিএস বলো, এই সমস্ত পরীক্ষা কিন্তু এই টাইপের কোশ্চেন দেয়। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে পারো, এবং এর সাথে সাথে তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের সাথে জুড়ে থেকো। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।